আপনারা শুনছেন অডিও সাসপেন্স স্টোরি। অডিও সাসপেন্স স্টোরিতে আজ আপনার জন্য সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা নীল দ্বীপের দুঃস্বপ্ন গল্পটি আমরা নিয়েছি অন্ধকারে রাত বিরেতে এই বইটি থেকে। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তাহলে শুরু করা যাক। আজও সেই লাল চাকাটা দেখতে পেয়েছিলাম। ঘড়িতে তখন রাত 2টো। পায়ের যন্ত্রণায় ঘুম অসম্ভব। লাল চাকাটা ছোট হ্রদের ওপারে কালো পাথরের পাহাড়ের গায়ে কিছুক্ষণ ঘোরাফেরা করে মিলিয়ে গিয়েছিল। ওটা কি হতে পারে বুঝতে পারছি না। ক্রমশ বুঝতে পারছি মৃত্যু এগিয়ে আসছে। পায়ে সম্ভবত গ্যাংগ্রিন ধরেছে। দুর্ভাগা প্লেনটা আছড়ে পড়ার মুহূর্তে কেন যে লাফ দিতে গেলাম। পাথরে পড়ে আমার বাঁ পায়ে মারাত্মক চোট লেগেছে। প্লেনটা আমার ওপর দিয়ে কয়েক কোষ গজ এগিয়ে পাহাড়ের মাথায় ধাক্কা লেগে চুরমার হয়ে গেল। দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। মনে হয় আমি বাদে 21 জন যাত্রী ও বৈমানিকদের কেউ বেঁচে নেই। বেঁচে থাকলে অন্তত নড়াচড়াটা তো চোখে পড়ত। যেখানে আছি সেখান থেকে প্লেনের ধ্বংসাবশেষ দিনের বেলা স্পষ্ট দেখা যায়। অনেক কষ্টে হ্রদের ধারে গিয়ে জল খেয়েছিলাম। তারপর তেমনি করে শরীর ঘষ্টাতে ঘষ্টাতে পাথরের এই ছোট গুহায় আশ্রয় নিয়েছি। 48 ঘন্টার মধ্যে খেয়েছি শুধু 2টো বিস্কুট আর চকলেট। প্লেনের এয়ার হোস্টেস কফির সঙ্গে দিয়েছিল, না খেয়ে পকেটে রেখেছিলাম। কি দীর্ঘ কষ্টকর সময়। ওদের সঙ্গে মৃত্যু হলে কত ভালো হতো। যন্ত্রণা আর অনিশ্চয়তার হাত থেকে রেহাই পেতাম। দুপুরে 1:15। কিছুক্ষণ আগে হ্রদের ওপারে একটা অদ্ভুত চেহারার প্রাণী দেখলাম। অনেকটা বানরের মতো দেখতে, কিন্তু গায়ের লোম কালো। বাজি রেখে বলতে পারি ওটা গরিলা বা ওরাংওটাং নয়। 4 পায়ে চলাফেরা করলেও মাঝে মাঝে 2 পায়ে ভর দিয়ে মানুষের মতো দাঁড়াতে পারে, হাঁটতেও পারে। সে এক টুকরো পাথর কুড়িয়ে নিয়ে হ্রদের জলে ছুঁড়ে মারল, তারপর ঝাঁপিয়ে পড়ল। অবাক হয়ে দেখলাম একটা প্রকাণ্ড মাছ মারতে পেরেছে সে। মাছটা 2 হাতে ধরে মানুষের মতো দৌড়ে পাহাড় বেয়ে উঠে গেল। তারপর পাহাড়ের একটা ফাটলে ঢুকে গেল। অনেকক্ষণ তাকিয়ে রইলাম, তারপর আর পাত্তা পেলাম না। যা যা দেখছি নোট বইতে লিখে রাখছি। আমার মৃত্যুর পরে যদি কোনো মানুষের হাতে পড়ে, যে জানবে হ্যারি বার্নাস নামে একজন মানুষ এই অদ্ভুত জিনিস দেখেছিল, সে কি বিশ্বাস করবে না? না করলেও কিছু যায় আসে না। সেই আজব প্রাণীটিকে এবার সরাসরি দেখলাম। 2 জন নিশ্চয়ই স্বামী স্ত্রী, বাকি 2টো তাদের বাচ্চা। বাচ্চা 2টি ভারী দুরন্ত। জলে নেমে তারা মানুষের মতো স্নান করছিল। বাচ্চা 2টি জল ছিটিয়ে খুব দুষ্টুমি করছিল। তার ফলে ওদের চাটি খেতেও হলো। স্নান হয়ে গেলে ওরা 4 পায়ে লাফাতে লাফাতে চলে গেল এবং সেই ফাটলে ঢুকে পড়ল। সম্ভবত এদেরই বন মানুষ বলা হয়। সকাল 7:10। আমার বাঁ দিকে 100-3 গজ দূরে পাহাড়ের গায়ে প্লেনের ধ্বংসাবশেষ। সেখানে সেই বন মানুষটি ঘুরঘুর করে বেড়াচ্ছিল সেই ভোরবেলা থেকে। সে কিছু জিনিস কুড়িয়ে কামড়ে পরখ করছিল আর ছুঁড়ে ফেলছিল। জিনিসগুলো গড়াতে গড়াতে হ্রদের ধারে বালিতে এসে পড়ল। মাত্র 30 গজ দূরে সেগুলো পড়েছিল। বন মানুষটা পাহাড়ের ওপিটে চলে গেলে আমি সতর্কভাবে শরীর ঘষ্টাতে ঘষ্টাতে এগোলাম। প্রতি মুহূর্তে ভয় হচ্ছিল আমাকে দেখতে পেলেই আক্রমণ করবে। জিনিসগুলো দেখে আমার চোখ উজ্জ্বল হয়ে উঠল। টিনে ভর্তি সন্দেশ, ভেজিটেবিল স্যুপ, জ্যাম, দুধ, মাংসের স্টু, এইসব খাদ্য দেখে সব ভয় চলে গেল। রাক্ষসের মতো ঝাঁপিয়ে পড়লাম। ভাগ্যিস পকেটে নখ কাটা ক্লিপ ছিল, তাই দিয়ে টিন কেটে পেট ভরে আহার করলাম।
তারপর হ্রদের জল খেয়ে কয়েক মিনিট চুপচাপ রোদে শুয়ে থাকলাম। বন মানুষের চোখে পড়লে কি হতো জানি না। মনে পড়া মাত্র আবার শরীর ঘষতে এগিয়ে যতগুলো পারলাম খাদ্যের টিন দু হাতে বুকের কাছে ধরে এবং কিছু পকেটে পুড়ে অনেক কষ্টে আস্তানায় ফিরে এলাম। এই খাদ্যে অন্তত 2 দিন চালিয়ে নেব। খাদ্য এমন জিনিস, পায়ের ক্ষতস্থানে আর যেন তেমন যন্ত্রণা টের পাচ্ছি না। গ্যাংগ্রিনের আশঙ্কা করেছিলাম, এখন মনে হচ্ছে ওটা অমূলক আতঙ্ক। দুপুর 12টা। ঈশ্বরকে ধন্যবাদ, প্যাকেটগুলোর মধ্যে একটা চুরুটের প্যাকেটও ছিল। কিন্তু আগুন কোথায় পায়? প্লেন বিগড়ে যাবার মুহূর্তে পাশের ভদ্রলোক লাইটার চেয়ে নিয়েছিলেন। সেই মুহূর্তে ফেরত যাওয়ার প্রশ্ন ওঠে না। তখন সে এক বিভ্রান্তিকর অবস্থা। আমার সিগারেটের প্যাকেটটা আসনের হাতলের ওপর ছিল মনে পড়ছে। চুরুটগুলো দেখে ধূমপানের ইচ্ছা প্রবল হয়ে উঠল। হঠাৎ দেখি গুহার পাশে একটা শুকনো গাছ রয়েছে। 2টো শুকনো ডাল ভেঙে ঘষতে শুরু করলাম। পনেরো মিনিট পর ধোঁয়া দেখা গেল। আরও 5 মিনিট পরে ফুঁ দিয়ে আগুন ধরালাম। মনের সুখে চুরুট ধরালাম। আগুনটা জ্বালিয়ে রাখা দরকার। আরও কিছু কাঠ ভেঙে আনলাম। রাতে প্রচণ্ড শীত থেকে নিষ্কৃতি পাব। শুধু ভয়, ধোঁয়া দেখে বন মানুষগুলোর কি প্রতিক্রিয়া হবে। চুরুট টেনে খুব গরম লাগছিল। পোশাক ছেড়ে শরীর ঘষতে সরীসৃপের মতো হ্রদে নামলাম। জলটা খুব স্বচ্ছ, প্রাণ ভরে চান করলাম। তারপর জল থেকে মাথা তুলে দেখি সেই বন মানুষ পরিবার নেমে আসছে। হ্রদের নলখাগড়া গাছের ভেতরে গলা ডুবিয়ে বসে রইলাম। আধ ঘন্টা পরে ওরা চলে গেল। তখন হ্রদের ধারে একটা পাথরের আড়ালে পা ছড়িয়ে বসে শরীর শুকিয়ে নিলাম। বিকেল 4টে। কি আশ্চর্য, পায়ের ক্ষতস্থানে আর একটুও যন্ত্রণা নেই। পাটা সোজা করতে গিয়ে আরও অবাক হলাম। এ নিশ্চয়ই হ্রদের জলের গুণ। গুহার ভেতর উঠে দাঁড়ালাম। একটু ব্যথা করছিল অবশ্য, কিন্তু কিছুক্ষণ গুহার বাইরে পায়চারি করতেই ব্যথা চলে গেল। এখন আমি সম্পূর্ণ সুস্থ মানুষ। সন্ধ্যা 7:30। বন মানুষ পরিবার হ্রদের ধারে সন্ধ্যা পর্যন্ত ঘোরাঘুরি করে গেল। ওরা বারবার এদিকে তাকাচ্ছিল। কিছু কি টের পেয়েছে? একটা বড় পাথর আটকে দিয়েছি গুহার মুখে। শুকনো কাঠে আগুনটা দাউ দাউ করে জ্বলছে। সেই আলোয় লিখছি। একটু আগে বাইরে একটা হুঙ্কার শুনলাম, মনে হলো। কানের ভুল নাকি বন মানুষটা এসে পড়েছে? আগুন জ্বলছে, সেই একটাই ভরসা। আগুনকে সব প্রাণী ভয় পায়। সকাল 9টা। হ্যাঁ, বন মানুষ পরিবারই এসেছিল। গুহার সামনে তাদের পায়ের ছাপ রয়েছে। ছোট ছাপগুলো দেখে বুঝেছি বাচ্চা দুটোও এসেছিল। কাল রাতে শুয়ে পড়ার আগে পাথরের ফাঁক দিয়ে দেখে তাকিয়ে আবার সেই লাল আলোর চাকাটা দেখেছি। ওটা কি হতে পারে ইচ্ছে করছিল বাইরে গিয়ে দেখে আসি, কিন্তু বন মানুষের ভয়ে সাহস পায়নি। যা আছে বড়াতে, আজ রাতে ওটার রহস্য ফাঁস করতেই হবে। এদিকে মুশকিল হয়েছে, গোগ্রাসে খাবারগুলো এরই মধ্যে শেষ করে ফেলেছি। এখনই প্লেনের ধ্বংসাবশের কাছে আরও খাবার আছে কিনা খোঁজা দরকার। একটু আগে দেখলাম এতক্ষণে শকুনের পাল এসে জুটেছে ওখানে। 72 ঘন্টারও পরে। এর একটাই অর্থ হয়, এটা সমুদ্রের মধ্যে কোনো দ্বীপ। এ দ্বীপে শকুন ছিল না, থাকলেও এত দেরি হতো না আসতে। প্লেনটা চাক্ষুষ দ্বীপপুঞ্জের কোনো দ্বীপে ভেঙে পড়েছে। মরিশাস থেকে কলম্বো যাওয়ার পথে এই দ্বীপগুলো পড়ে। বিকেল 4:30। শকুন তাড়াবার জন্য একটা ডাল ভেঙে লাঠি বানিয়েছিলাম। পচা মরার গন্ধে টেকা দায়। শকুনগুলোর সঙ্গে প্রাণপণ যুদ্ধ করে কয়েকটা টিন কুড়িয়ে এনেছি। যখন নেমে আসছি
দেখি বন মানুষটা একটা পাথরের চাতালে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। দূরত্ব প্রায় 30 গজ। আমি চেঁচিয়ে তাকে বললাম, হ্যালো। আশ্চর্য, সে দুহাত নাড়তে থাকলো অদ্ভুত ভঙ্গিতে। আমার সাহস হলো না তাকে আর ঘাঁটায়। ওটা যুদ্ধের আহ্বানও হতে পারে। খাওয়ারগুলো রেখে বাঁদিকে ঢালু পাহাড় বেয়ে উঠতে থাকলাম। ভাগ্যিস মাউন্টেনিয়ারিংয়ে ট্রেনিং নেওয়া ছিল। 2 ঘন্টা লাগলো চূড়ায় পৌঁছতে। হ্যাঁ, যা ভেবেছিলাম তাই। আমি একটা ছোট দ্বীপে রয়েছি। চারদিকে সমুদ্র, দিগন্তে কালো ধ্যাবড়া রেখাগুলো নিশ্চয়ই আরও সব দ্বীপ। চাক্ষুষ দ্বীপপুঞ্জই বটে। বহু দূরে একটা জাহাজ দেখা যাচ্ছিল। তার দৃষ্টি আকর্ষণ করার অসম্ভব। কিন্তু আমাদের প্লেনটার সন্ধানে উদ্ধারকারীরা এখনো কেন আসছে না? তারা কি ভুল জায়গায় হন্যে হয়ে বেড়াচ্ছে? ঠিক করলাম এই চূড়াই কাল আশ্রয় নেব। নেমে এসে গুহার দিকে এগোচ্ছি, হঠাৎ দেখি গুহার ওপাশ থেকে বন মানুষ পরিবার হামাগুড়ি দিয়ে এগিয়ে গুহার দরজায় উঁকি মারছে। পাথরের আড়ালে বসে পড়লাম। দেখলাম তারা নিজেদের ভাষায় গর্জন করে কি যেন বলাবলি করতে লাগলো। তারপর লম্বাটে বন মানুষটা সোজা দাঁড়িয়ে একটা ডাক ছাড়ল। ও কি আমাকেই ডাকছে? কিন্তু সাড়া দেওয়ার ভরসা পেলাম না। সে বার কয়েক সেই রকম ডাক ডেকে 4 পা হলো। তারপর সপরিবারে আস্তে আস্তে চলে গেল। তারা হ্রদের পশ্চিম তীর হয়ে উত্তরে পৌঁছলে আমি এগিয়ে এলাম। তারপর ঝোপঝাড় ও পাথরের আড়াল দিয়ে গুহার ভেতর ঢুকলাম। কিছুক্ষণ পরে হেলিকপ্টারের শব্দ শুনতে পেলাম। ঝটপট বেরিয়ে এসে দেখি একটা হেলিকপ্টার চলে যাচ্ছে। রাগে দুঃখে অস্থির হয়ে পড়লাম। ওরা কি প্লেনের ধ্বংসাবশেষ দেখতে পেল না? অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম, যদি হেলিকপ্টার চক্কর দিয়ে আবার আসে। এলো না। হতাশায় ভেঙে পড়লাম। সকাল 8টা। গত রাতে লাল চাকাটা পাহাড়ের গায়ে দেখা মাত্র বেরিয়ে পড়েছিলাম। অস্ত্র বলতে একটা লম্বা ডাল, মরিয়া হয়ে পড়েছিলাম। বাঁদিকে এগিয়ে ঘাপটি মেরে বসেও থাকলাম। ঘন অন্ধকার, শীতও করছিল। কিছুক্ষণ পরে লাল চাকাটা সটান নেমে এলো। আমার কাছ থেকে আন্দাজ হাত বিশেক দূরে স্থির হলো। ওটা মাটি থেকে অন্তত 3 ফুট উঁচুতে ছিল। লক্ষ্য করলাম চাকাটার কোনো ছটা নেই, কোনো জিনিসকে আলোকিত করছে না। যা থাকে বড়াতে বলে ছুটে গেলাম। কাছাকাছি হতেই ওটা ফুটবলের মতো যেন কার অদৃশ্য কিক খেয়ে ওপরে উঠে গেল, তারপর অদৃশ্য হয়ে গেল। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর গুহায় ফিরে এলাম। এখন গুহা ছেড়ে দক্ষিণের চূড়ায় চলে এসেছি। এখানে প্রচুর গাছপালা এবং ঝোপঝাড় রয়েছে। আস্তানা হবে ডালপালা ভেঙে। অনেক কাজ। বিকেল 3টে। মোটামুটি একটা আস্তানা তৈরি করতে পেরেছি। গুহার মতো আরামদায়ক হবে না, কিন্তু একটা সুবিধে, 3 দিকে 3টে প্রচণ্ড পাথর থাকায় ঘরটা মজবুত হয়েছে। সামনে বেড়া বানিয়েছি লতার দড়ি দিয়ে। গুহা থেকে আগুনটা এনেছি, ভেতরে জ্বালানো নিরাপদ নয়। যদি কোনো জাহাজ বা উদ্ধারকারী হেলিকপ্টারের নজরে পড়ে। 20 গজ এগোলে দক্ষিণে গভীর খাড়ি। সমুদ্রের জল গর্জন করে আঘাত করছে পাথুরে গায়ে। প্রচণ্ড ফেনা জমে আছে নিচে। সামুদ্রিক পাখিরা ঝাঁক বেঁধে ওড়াউড়ি করছে। কিন্তু খাবার প্রায় শেষ। আবার প্লেনের ধ্বংসাবশেষ খুঁজতে বেরোতে হবে। কিন্তু না পেলে বন মানুষ পরিবারের মতো জীবনযাপন করতে হবে। পাথর ছুঁড়ে মাছ এবং পাখি মেরে আগুনে পুড়িয়ে খাবো।
কি আর করার আছে? তাছাড়া মৃত্যু যখন হলো না। সকাল 9:30। কাল রাতে লাল চাকাটা আমার এই নতুন আস্তানায় চলে এসেছিল। সাহস করে যেতে একটু সরে গেল। তখন আমিও কয়েক পা এগোলাম। পাহাড়ের এই শীর্ষদেশ অনেকখানি জায়গা জুড়ে কাচিমের পিঠের মতো এক পা করে উজ্জ্বল লাল জিনিসটার দিকে এগোই। সেটাও সমান দূরত্বে পিছিয়ে যায়, তারপর এক জায়গায় স্থির হয়ে রইল। তখন আমি আরো একটু এগোলাম। মধ্যে মাত্র ফুট 10 দূরত্ব। খুব স্পষ্ট দেখতে পেলাম জিনিসটা। চাকার মতো মনে হয়েছিল, কিন্তু চাকা নয়, একটা লাল গোলাকার ফুটবল। ছটা একেবারেই নেই ভেবেছিলাম, তাও ঠিক নয়। খুব সামান্য ছটা আছে। নিচের ঘাসগুলো এবং দুপাশের লতা পাতার ওপর ক্ষীণ ছটা পড়ছে। আরো 2 পা এগোলাম। লাঠিটা বাড়িয়ে ওকে ছোবার কথা ভাবলাম, কিন্তু সাহস পেলাম না। মাত্র 3 ফুট দূরত্ব। ইচ্ছে করলেই ওটার ওপর হাত রাখতে পারি, কিন্তু যদি কিছু ঘটে। লাল ফুটবলটা মাটি থেকে ফুট 3 উঁচুতে আছে। ওটা আগুন হলে আঁচ লাগতো, নিশ্চয়ই আগুন নয়। এর ফলে সাহস বেড়ে গেল। ওটার ওপর ঝাঁপিয়ে পড়ে, যেভাবে হরিণের ওপর শিকারি চিতা ঝাঁপিয়ে পড়ে। হুমড়ি খেয়ে পড়েছিলাম। পড়েই বুঝলাম জিনিসটা জেলির মতো পিছল থলথলে, আঠালো এবং ভীষণ ঠান্ডা। সঙ্গে সঙ্গে ছেড়ে দিলাম। কয়েক পা পিছিয়ে এলাম। মাটিতে ঘাসের ওপর পড়ে সে খুব লাফালাফি করতে লাগলো, আহত জন্তুর মতো। তখন কোষে লাঠির বাড়ি মারলাম গোটা কতক। ওটা বুঝি মরে গেল। লাঠির ডগায় তুলে থ্যাতলানো লাল বস্তুটা অথবা প্রাণীটা আমার ঘরের সামনে আগুনের কাছে এনে রাখলাম। হ্যাঁ, জেলিফিশ জাতীয় প্রাণীই বটে, কিন্তু এরা আকাশে স্বচ্ছন্দে উড়ে বেড়াতে পারে এমন বিদঘুটে প্রাণীর কথা কোশমিনকালেও শুনিনি। জোনাকি জাতীয় পতঙ্গই সম্ভবত, দৈত্য সংকরণ। কিন্তু জোনাকির আলো হলুদ এবং আলোটা থাকে তার পেটে। এই পতঙ্গটি দেখছি গোটাটাই আলোর, এবং এর কোনো আলাদা অঙ্গ প্রত্যঙ্গ নেই। মৃত বস্তু পতঙ্গটি পড়ে রইল। আমি ঘরে ঢুকে ঘাসের বিছানায় ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে সেটাকে খুঁজলাম। আগুন নিভে গিয়েছিল, কিন্তু অঙ্গার প্রচুর ছিল। পাহাড়ের শীর্ষে প্রবল বাতাস, প্রচুর, সারাক্ষণ। আরেকটু হলেই অঙ্গারগুলো নিভে যেত। দিনের আলোয় পতঙ্গটি খুঁজে বের করলাম। আসলে দিনের আলোয় ওর রং পাথরের মতো কালচে, ঈশ্বর ঝুটারও বটে জায়গায় জায়গায়। আঠালো থলথলে জীবটির 2টো চোখও দেখতে পেলাম এতক্ষণে, এবং একটা মুখও। কিন্তু এদিকে দেখি আমার পোশাকে ওর আঠার মতো মাংস লেগে আছে। ধুয়ে ফেলা দরকার। দুপুর 12:30। ওদের স্নান করতে গিয়ে বন মানুষ পরিবারের মুখোমুখি পড়ে গিয়েছিলাম। 2টো বড় এবং 2টো ক্ষুদে জীব অঙ্গভঙ্গি করছিল এবং মুখে অদ্ভুত শব্দ করছিল। আমিও অবিকল তাদের নকল করলাম। তখন ক্ষুদে বন মানুষ 2টো 4 পায়ে দৌড়ে এসে আমার 2 কাঁধে চাপল। আপত্তি করলাম না। মানুষের ভাষায় বললাম, আমি তোমাদের মামা। তারা কিচিরমিচির শব্দে খুশি জানালো। তাদের পিঠে হাত বুলিয়ে আদর করলাম। তাদের বাবা মা একটু দূরে দাঁড়িয়ে ব্যাপারটা উপভোগ করলো যেন। তারপর তারা ঘুরে হাঁটতে থাকলো। বাচ্চা 2টো লাফ দিয়ে নেমে আমার 2টো হাত ধরে টানতে থাকলো। হ্রদের উত্তর তীর ঢালু পাহাড় বেয়ে ওদের আস্তানায় পৌঁছলাম। বিশাল গুহার ভেতরে মানুষের মতোই ওদের সংসার। ব্রেড ফুড জাতীয় ফুলমূল, শুকনো মাছ, তাতে মৌচাক সাজানো রয়েছে। দেখে মনে হলো এরা কি লক্ষ বছর আগে লুপ্ত কম্যগণ মানুষের একটা বিচ্ছিন্ন গোষ্ঠী। ফুঁ দিয়ে মৌমাছি তাড়িয়ে প্রকাণ্ড একটা মৌচাক আমাকে খেতে দিল। চুষে
প্রাণ ভরে মধু খেলাম, এক গাদা ফলও সাবার করলাম। ওরা আমার খাওয়া দেখছিল, দুর্বোধ্য শব্দে বিস্ময় প্রকাশ করছিল। খাওয়া হলে ওরা চারজনে আমার পোশাক, জুতো, গায়ের চামড়া, মাথার চুল খুঁটিয়ে হাত বুলিয়ে পরখ করল। তারপর পুরুষ বনমানুষটি গুহার কোণে চলে গেল। সে যে জিনিসটি নিয়ে এলো দেখে অবাক হয়ে গেলাম। একটা ভাঙা জীর্ণ বাইনোকুলার। কোথায় পেল? আমাদের প্লেনের ধ্বংসাবশেষই কি? ইশারায় জিজ্ঞেস করলে সে আমার হাত ধরে গুহার বাইরে নিয়ে গেল। তারপর উত্তর পূর্ব কোণের পাহাড়টা দেখালো। আমি ওকে সেখানে যেতে ইশারা করলাম। পাহাড়ের ঢালু গা বেয়ে জায়গাটায় পৌঁছলাম। সেখানে একটা সংকীর্ণ গুহার সামনে মানুষের কঙ্কাল পড়ে রয়েছে দেখে শিউরে উঠলাম। কোন দুর্ভাগার কঙ্কাল এটা! গুহার ভেতরে উঁকি মেরে কিছু দেখতে পেলাম না। সূর্যের আলো সরাসরি গুহার ভেতরে পৌঁছেছে। কোনো চিহ্নই নেই যে লোকটাকে শনাক্ত করব। ওর গায়ের পোশাকও টুকরো হয়ে গেছে। বহু বছর আগের ঘটনা সম্ভবত। এবার বুক ফুঁপে উঠল। তাহলে কি আমার বরাতেও এমনই মৃত্যু আছে? এখানেই বুড়ো হয়ে এমনি করে মরে যেতে হবে? বন মানুষটাকে সঙ্গে নিয়ে পাহাড় বেয়ে হ্রদের পূর্ব দিকে নামলাম। তারপর দক্ষিণের পাহাড়ে উঠে আমার নতুন আস্তানায় পৌঁছলাম। তাকে সেই অদ্ভুত পতঙ্গের মরাটা দেখাতেই সে খুব উত্তেজিত হয়ে পড়ল। নশারঙ্গ ফুঁড়ে উঠল। গলার ভেতর ঘর ঘর শব্দ করে সে পিছিয়ে যেতে থাকলো। তারপর হঠাৎ ঘুরে চার পায়ে অবিকল বাঘ ভাল্লুকের মতো পাহাড় বেয়ে নেমে গেল। আমার ডাকে কান দিল না। বুঝলাম প্রাণীটিকে তারা প্রচণ্ড ভয় পায়। সকাল 9টা। কাল এক ভয়ঙ্কর রাত গেছে। হঠাৎ কিসের শব্দে ঘুম ভেঙে গিয়েছিল। বাইরের আগুনটা নিভে এসেছে দেখে ভাবলাম বাইরে থেকে একটা কাঠ এনে ফেলি। দরজার ঝাঁপ ঠেলতেই চোখে পড়ল অসংখ্য লাল আলোর ফুটবল। নাকি প্রচণ্ড সব বিদ্যুৎ আমার ঘরের চারদিক ঘিরে রয়েছে। তারা শন শন শব্দ করছে। আক্রমণ করতে এসেছে কি? আমি লাঠি নিয়ে তেড়ে বেরোলাম। অমনি কিংভূত পতঙ্গগুলো অসংখ্য ফুটবলের মতো আমার ওপর পড়তে শুরু করলো। প্রচণ্ড ঠান্ডা বরফের আঘাত যেন। আগুন জ্বলা একটা কাঠ তুলে তাদের ভাগিয়ে দিলাম, কিন্তু তারা দূরে সরে গেল মাত্র। গতিক বুঝে ঘরে ঢুকে পড়লাম। তারপর আর কোনো গণ্ডগোল ঘটেনি, কিন্তু সকালে আর এক উৎপাত। আমার জ্বর হয়ে গেছে। তারপর হঠাৎ আবিষ্কার করলাম সারা শরীরে চাকা চাকা ঘায়ের মতো অ্যালার্জি বেরিয়েছে। পতঙ্গগুলো নিশ্চয়ই বিষাক্ত। বন মানুষ বন্ধুটির কাছে যাব ভাবছি, কিন্তু ক্রমশ জ্বরটা বেড়ে যাচ্ছে। গায়ের অ্যালার্জিগুলো লাল হয়ে উঠেছে। অসহ্য চুলকানি, আর লেখা যাচ্ছে না। ডেলি মেলে প্রকাশিত একটি সংবাদ। সেন্ট ভার্জো, চাগোস আইল্যান্ডস, 7 জুন সম্প্রতি নিরুদ্দেশ শ্রীলঙ্কা। এয়ারলাইন্সের ডাকোটা বিমানটির ধ্বংসাবশেষ গতকাল নীল আইল্যান্ডে অবস্থিত হয়েছে। উদ্ধারকারী দলের হেলিকপ্টারটা যেখানে নেমেছিল সেখানে একটি কঙ্কাল দেখা যায়। পাশেই ডালপালা দিয়ে তৈরি একটি কুটির ছিল। কুটিরে একটি নোটবই পাওয়া গেছে। সেটি জৈনক হতভাগা যাত্রী হ্যারি বার্নাসের। তাতে কিছু অদ্ভুত কথা লেখা আছে। উদ্ধারকারীর দলটি ছোট দ্বীপ তন্ন তন্ন করে খুঁজে এমন কিছু দেখতে পাননি যাতে বার্নাসের ওই বৃত্তান্তের সত্যতা মেলে। ভদ্রলোক ওই পরিস্থিতিতে দুশ্চিন্তা ও হতাশার মধ্যে উদ্ভট কল্পনার আশ্রয় নিয়েছিল। রায়টা আজকের মতো শেষ হলো সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা নীল দ্বীপের দুঃস্বপ্ন। পরের সপ্তাহে ঠিক এই সময়ে আবার একটি রোমাঞ্চকর গল্প নিয়ে আসব আমি অডিও সাসপেন্স স্টোরিতে। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।